ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব ভারতের পররাষ্ট্র নীতি নির্ধারণে বা বিদেশ নীতি নির্ধারণে ক্রিয়কদের সঙ্গে বিদেশ নীতি নির্ধারণে যেসব প্রাতিষ্ঠানিক ব্যবস্থা বা প্রতিষ্ঠান যুক্ত তাদের মধ্যে সম্পর্ক নিয়ে ক্রিয়ক এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাতে প্রতিষ্ঠানগুলির মধ্যে পার্থক্য আছে না পার্থক্য নেই সেই বিষয়টি নিয়ে আজকের আলোচনা। দেখো, ভারতের বিদেশ নীতি নির্ধারণে একাধিক ব্যক্তি পার্সন যুক্ত, আর এই ব্যক্তিরা বিভিন্ন পদের সঙ্গে যুক্ত। তাই ব্যক্তি হলো ব্যক্তি মানুষ, তারা ভারতের বিদেশ নীতি নির্ধারণ করেন। অন্যদিকে ব্যক্তি মানুষগুলো কোন কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সেই প্রতিষ্ঠানগুলি আবার পদের সঙ্গে যুক্ত এবং পদগুলির বিভিন্ন মর্যাদা রয়েছে। তাই ভারতের বিদেশ নীতি নির্ধারণে যারা যারা যুক্ত তারা প্রত্যেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বা সংস্থার সঙ্গে যুক্ত। তাই ব্যক্তি বিদেশ নীতি নির্ধারক আর আনুষ্ঠানিক যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান কিন্তু ব্যক্তি নয়, এটা একটা অ্যাবস্ট্রাক্ট একটা ধারণা, একটা পদ। সেই পদ আর ব্যক্তি এই দুয়ের মধ্যে পার্থক্য আছে। বিদেশ নীতি নির্ধারণে যারা যুক্ত ব্যক্তি হোক বিভিন্ন প্রতিষ্ঠানে হোক, তারা সমষ্টিগতভাবে বিদেশ নীতি নির্ধারণে ভূমিকা পালন করেন। আর এই প্রতিষ্ঠান হচ্ছে এটা একটা বিমূর্ত, এটা অ্যাবস্ট্রাক্ট। এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ক্ষমতা, পদমর্যাদা, ভূমিকা যুক্ত প্রতিষ্ঠান কেন্দ্রিক ক্ষমতা। তাই প্রতিষ্ঠান আর ব্যক্তি বিদেশ নীতি নির্ধারক তাদের মধ্যে পার্থক্য খুবই স্পষ্ট। প্রতিষ্ঠানকে পরিচালনা করেন ব্যক্তি, ভারতের বিদেশ নীতি নির্ধারণ যারা করেন তারা ব্যক্তি, আর ব্যক্তিরা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। তাই ব্যক্তি আর প্রতিষ্ঠান এই দুটো জিনিস আলাদা। ভারতের বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে আমরা প্রথমেই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর কথা উল্লেখ করব। অর্থাৎ ভারতের বিদেশ নীতি নির্ধারণে বিদেশ মন্ত্রণালয় আছে। এই মন্ত্রণালয় এটা একটা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের নাম কি? মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এবার মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত বিদেশ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল। তাহলে এখানে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর সঙ্গে বহু ব্যক্তি বিদেশ নীতি নির্ধারণের সঙ্গে যুক্ত থাকেন। পররাষ্ট্র দপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় এটা কিন্তু প্রতিষ্ঠান। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত কারা? পররাষ্ট্র মন্ত্রীতেও অবশ্যই যুক্ত, তোমরা জানো। বিদেশ মন্ত্রণালয়, বিদেশ দপ্তর এর সঙ্গে যুক্ত মূল ক্ষমতার অধিকারী বিদেশ নীতি নির্ধারক তিনি হলেন পররাষ্ট্র মন্ত্রী। দেখো, পররাষ্ট্র মন্ত্রী ইনি কিন্তু রাজনৈতিক ব্যক্তি, আর এই রাজনৈতিক ব্যক্তি পররাষ্ট্র মন্ত্রী, আর এই মন্ত্রীকে সহযোগিতা করেন বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে
এবং বিদেশ নীতি বাস্তবায়নের ক্ষেত্রে মন্ত্রণালয় সঙ্গে যারা যুক্ত, যেমন বিদেশ মন্ত্রীর একজন বিদেশ সচিব, মুখ্য সচিব থাকেন এবং একাধিক সহকারী সচিব বিদেশ মন্ত্রী রয়েছেন। যারা সচিব তারা অরাজনৈতিক, তারা ব্যক্তি, আর এই ব্যক্তিরা, সচিবরা বিদেশ মন্ত্রণালয়কে পরিচালনা করেন, যেটা আইনসভাতে, ভারতবর্ষের আইনসভাতে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সংক্রান্ত বিল, কোন দেশের সঙ্গে কি সম্পর্ক তৈরি হবে, কার সঙ্গে বন্ধুত্ব হবে, কার সঙ্গে বন্ধুত্ব হবে না, কোন ক্ষেত্রে সহযোগিতার নীতি গ্রহণ করতে হবে, কোন দেশের সঙ্গে অসহযোগিতার নীতি গ্রহণ করতে হবে, কনফ্লিক্টের রিলেশন, দ্বন্দ্বের রিলেশন, সব আইনসভাতে ঠিক হবে এবং সেই বিলটা কার্যকরী করবার জন্য মন্ত্রণালয় আসবে। এখানে মন্ত্রণালয়ে মন্ত্রী, তিনি ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্য এবং তিনি মন্ত্রী পদে দায়িত্ব রয়েছেন। তবে এই মন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী, সরকার প্রধান, তিনি পরামর্শ দেন, তিনি গাইডলাইন দেন, সেই গাইডলাইন অনুযায়ী পররাষ্ট্র বিল তিনি উত্থাপন করেন এবং আইনসভাতে এটা পাশ হয়, আর মন্ত্রণালয় সেটাকে বাস্তবে রূপায়িত করে। তাহলে মন্ত্রণালয় এটা একটা প্রতিষ্ঠান, মিনিস্ট্রি অফ ফরেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এটা একটা প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানের সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্ব, পররাষ্ট্র মন্ত্রী, তাকে সহযোগিতা করে অরাজনৈতিক ব্যক্তিত্ব, আমলা এবং মুখ্য সচিবদের অধীনে বহু কর্মচারী রয়েছেন যারা বিদেশ নীতিকে বাস্তবে রূপায়িত করেন। এই সংস্থার সঙ্গেই কূটনৈতিক প্রতিনিধি বিদেশে প্রেরিত হয়, যেসব কূটনৈতিক প্রতিনিধি মন্ত্রণালয় থেকে পাঠানো হয় তারা কিন্তু রাষ্ট্রপতির নামে প্রেরিত হন, আর এই মন্ত্রণালয় বিদেশ থেকে আসা প্রতিনিধিকে গ্রহণ করেন, স্বাগত করেন রাষ্ট্রপতির, ভারতের সর্বোচ্চ শাসক রাষ্ট্রপতির নামে। তোমরা একথা জানো যে ভারতের রাষ্ট্রপতি কূটনৈতিক প্রতিনিধি ভারতবর্ষের বাইরে বিদেশে পাঠান, বিভিন্ন দেশে, আর বিভিন্ন দেশের যারা কূটনৈতিক প্রতিনিধি, ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেটিভ, তারা আমলা, তারা ভারতবর্ষে আসেন, তারা রাষ্ট্রপতির নামে গৃহীত হয়। তাহলে আমরা দেখছি ভারতের পররাষ্ট্র নীতি নির্ধারণে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিশেষ ভূমিকা পালন করে। ভারতবর্ষের বিদেশের ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের সার্বভৌমত্ব যাতে মজবুত হয়, ভারতের জাতীয় স্বার্থ, ন্যাশনাল ইন্টারেস্ট যাতে পরিপূর্ণ হয়, ন্যাশনাল ইন্টারেস্ট রক্ষা হয়, প্রোটেক্টেড হয়, এবং ভারতের সভরেন পাওয়ার মজবুত হয়, ভারতের জাতীয় শক্তি যাতে মজবুত হয়, ভারতের ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, টেকনোলজি, অর্থনৈতিক অবস্থা খুব যাতে মজবুত হয়, সেদিকে লক্ষ্য রেখে বিদেশ দপ্তর বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করে, ভারতবর্ষে বিদেশ নীতি নির্ধারণ করে। এছাড়া ভারতের বিদেশ নীতি নির্ধারণে ভারত একটা প্রজাতান্ত্রিক রিপাবলিকান স্টেট, ডেমোক্রেটিক স্টেট, সেকুলার স্টেট, এই আদর্শগুলিকে গ্রহণ করেছে। সেই দিকে লক্ষ্য রেখে ভারতবর্ষ বিভিন্ন দেশে যাতে ভারতের ডেমোক্রেসি মজবুত হয় বা বিভিন্ন দেশে ডেমোক্রেসির আদর্শ প্রচারিত হয়, তার উপরে ভিত্তি করে ভারতের বিদেশ দপ্তরের সঙ্গে জনপ্রতিনিধি, বিদেশ মন্ত্রী, সেই সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির নামে যে সমস্ত কাজগুলি হয়, বিদেশ সংক্রান্ত কাজ হয়, সেগুলি একটা
দিকে নজর রেখে ভারতের বিদেশ মন্ত্রক পলিসি নির্ধারণ করে, পরিকল্পিতভাবে ফরেন পলিসি নির্ধারণ করে। ভারতের পররাষ্ট্র নীতি বাস্তবে রূপায়িত হয় কূটনীতির মাধ্যমে, ডিপ্লোম্যাসির মাধ্যমে। বিভিন্ন দেশের পররাষ্ট্র নীতির সঙ্গে ভারতের পররাষ্ট্র নীতির সঙ্গতি রেখে ভারতের জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে ভারতের সম্মান মর্যাদা, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থান, ভারতের জাতীয় শক্তি যাতে বৃদ্ধি পায় সেই দিকে লক্ষ্য রেখে ভারতের বিদেশ মন্ত্রণালয় কূটনৈতিক প্রতিষ্ঠান তৈরি করে। দেখো, কূটনৈতিক মিশন এটা প্রতিষ্ঠান, কূটনৈতিক অফিস রয়েছে বিভিন্ন দেশে ভারতের, আবার বিভিন্ন দেশের কূটনৈতিক অফিস আমাদের ভারতে রয়েছে। তাহলে এই প্রতিষ্ঠানগুলি, এই যে কূটনৈতিক মিশন, এটা একটা প্রতিষ্ঠান। ভারতের পররাষ্ট্র নীতিকে বাস্তবে রূপায়িত করবার জন্য কূটনৈতিক মিশন গড়ে উঠেছে এবং এটা ভারতের পররাষ্ট্র মন্ত্রক ঠিক করে রাষ্ট্রপতির নামে। আর ভারতবর্ষের যে উন্নয়ন, এটা হচ্ছে মানে কি বলবো, স্থায়ী উন্নয়ন হচ্ছে ভারতের পরিবেশ সংরক্ষণ এবং ভারতবর্ষের উন্নয়নের মধ্যে ভারসাম্য বজায় রেখে ভারতের বিদেশ নীতি নির্ধারিত হয়। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে প্রতিষ্ঠান হচ্ছে বিভিন্ন ডেমোক্রেসিকে বাস্তবে রূপায়িত করবার জন্য যেসব প্রতিষ্ঠান আছে, আইনসভা আছে, শাসন বিভাগ আছে, ভারতের বিচার বিভাগ আছে, এগুলো হচ্ছে ভারতবর্ষের বিদেশ নীতির প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এবং এগুলো হচ্ছে প্রতিষ্ঠান। ভারতবর্ষের শাসন বিভাগ, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার পররাষ্ট্র নীতি নির্ধারণ করেন, এক্সিকিউটিভ বডি, তার মধ্যে ক্লাসিফিকেশন থাক কাউন্সিল অফ মিনিস্টার বা সরকার, এটা হচ্ছে শাসন বিভাগ, এটা রাজনৈতিক অংশ। আর এই শাসন বিভাগের বিভিন্ন দপ্তর আছে, মন্ত্রীদের দপ্তর, আর দপ্তরের সঙ্গে যুক্ত বড় বড় আমলা এবং অন্যান্য কর্মচারী, সেইগুলি মিলে হচ্ছে দপ্তরটা হচ্ছে তোমার প্রতিষ্ঠান। তাহলে ভারতবর্ষের আমরা দেখছি যে সরকারের সঙ্গে যারা যুক্ত ব্যক্তি, তারা ব্যক্তি, আর কূটনৈতিক প্রতিনিধি যিনি ব্যক্তি, তিনি কূটনৈতিক পদে নিযুক্ত হন, পদটা হচ্ছে প্রতিষ্ঠান। আর কূটনৈতিক মিশন অফিস, এগুলো হচ্ছে প্রতিষ্ঠান। তারপর ভারতের বিদেশ নীতি নির্ধারণে ক্রীড়ক, আচ্ছা, এখানে আরেকটু মনে রাখবা যে কূটনৈতিক প্রতিনিধি, ক্রীড়ক, অ্যাক্টর, স্বরাষ্ট্রমন্ত্রী, এই বিদেশ মন্ত্রী অ্যাক্টর, বিদেশ সচিব অ্যাক্টর, আর মন্ত্রণালয় যা সেটা যে অফিস, সেটাকে আমরা বলবো প্রতিষ্ঠান। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, এই যে একটা সংস্থা বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে ভারতের বিদেশ নীতি নির্ধারণে বিশাল ভূমিকা পালন করে। তোমরা জানো যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, তারপরে সন্ত্রাসবাদ দমনের জন্য পহেলগাঁও হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্য, সন্ত্রাসবাদী শক্তিকে ধ্বংস করবার জন্য যে অঘোষিত যুদ্ধ পাকিস্তানের এগেনস্টে বিভিন্ন ধরনের বাধা নিষেধ, যেমন জল সরবরাহ বন্ধ করে দিয়েছিল, বিভিন্ন দিক থেকে পাকিস্তানকে কোণঠাসা করবার জন্য ব্যবস্থা গ্রহণ করেছিল। যারা যারা এর সঙ্গে যুক্ত, তার মধ্যে আমরা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সার্জিক্যাল স্ট্রাইকের ক্ষেত্রে, তোমার সন্ত্রাসবাদী হামলা করার ক্ষেত্রে, অঘোষিত যে যুদ্ধ হলো সন্ত্রাসবাদকে ধ্বংস করবার জন্য, পাকিস্তানের আভ্যন্তরীণ ক্ষেত্রে অ্যাটাক করে 9টা সন্ত্রাসবাদী ঘাঁটি ভেঙে দিল, এক্ষেত্রে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বিরাট ভূমিকা আছে। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের পরামর্শদাতা তোমার অজিত দোভাল,
ইনি হলেন ব্যক্তি, অর্থাৎ অজিত দোভাল বলে কথা না, যে কোনো ব্যক্তি এই পদে আসবে তিনি হলো ব্যক্তি। আর ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এটা হচ্ছে কি বলো, এটা হচ্ছে প্রতিষ্ঠান। তাহলে ব্যক্তি আর প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য, আবার ব্যক্তি আর প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক। ও প্রতিষ্ঠান আছে বলেই তো ওই ব্যক্তি এই ক্ষমতা ভোগ করছে। যাই হোক, ব্যক্তির ক্ষমতা বিদেশ সংক্রান্ত বিষয়ে ম্যান টু ম্যান ভ্যারি করে। ব্যক্তি যদি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তি, প্রতিষ্ঠানের পরিচালক ব্যক্তি, অ্যাক্টর, ক্রিয়ক, তিনি যদি খুব দক্ষ হন, তিনি যদি বিচক্ষণ হন, তাহলে ভারতের বিদেশ নীতি ভালো হবে। তাতে অন্য দেশের সঙ্গে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের ক্ষেত্রে ভারতের জয় হবে, যেমন পাকিস্তানের ক্ষেত্রে জয় হয়েছে। পাকিস্তান সবসময় ভারতের আভ্যন্তরীণ ক্ষেত্রে সন্ত্রাসবাদী হামলা ধারাবাহিকভাবে চালিয়ে গিয়েছে। সেখানে ন্যাশনাল সিকিউরিটি এনএসসি, জাতীয় নিরাপত্তা পরিষদ, বিশাল ভূমিকা পালন করছে। এই যে এটা হচ্ছে প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত, পরামর্শ উপদেষ্টা উপদেষ্টা সরি উপদেষ্টা উপদেষ্টা ব্যক্তি, তিনি গুরুত্বপূর্ণ ভোগ করেন। তিনি অভিজ্ঞ, তিনি প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন, প্রতিরক্ষা মন্ত্রীকে পরামর্শ দেন এবং বিদেশ মন্ত্রীকে পরামর্শ দেন। বিদেশ নীতির ক্ষেত্রে অ্যাক্টর হিসাবে আমরা সব থেকে বেশি ক্ষমতার অধিকারী ভারতীয় সংসদীয় গণতন্ত্র প্রধানমন্ত্রী, তার সঙ্গে তিনি আবার দায়িত্ব দিয়ে থাকেন এই দপ্তরে, তিনি হলেন পররাষ্ট্রমন্ত্রী। আর এখানে অফিসিয়ালি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ব্যক্তি উপদেষ্টা ব্যক্তি, পরামর্শদাতা, তিনি কিন্তু ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাহলে এখানে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এটা প্রতিষ্ঠান, আর এই কাউন্সিলের সঙ্গে যারা যুক্ত তারা হলো ব্যক্তি, তারা হলো ক্রিয়ক, ভারতের বিদেশ নীতি ক্রিয়ক। নেক্সট হচ্ছে পার্লামেন্ট। ভারতবর্ষের আইনসভার নাম তোমরা জানো, পার্লামেন্ট। পার্লামেন্টের তিনটি কক্ষ আছে, তিনটি অংশ আছে, আর কক্ষ হলো দুটো। তিনটি অংশ কি? রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রের নায়ক, সর্বোচ্চ ব্যক্তি। তিনি এখানে যেহেতু সংসদীয় গণতন্ত্র চালু আছে ইংল্যান্ডের মতো, সেহেতু সংসদের ক্ষমতা, বিশেষ করে লোকসভার ক্ষমতা, লোকসভার মধ্যে কাউন্সিল অফ মিনিস্টারের ক্ষমতা, আর কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে ক্যাবিনেট মন্ত্রীদের বেশি ক্ষমতা, আর ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে কিচেন ক্যাবিনেট মন্ত্রীদের বেশি ক্ষমতা। তারপরে সর্বশেষ বেশি ক্ষমতার অধিকারী তিনি হলেন প্রধানমন্ত্রী, তিনি হলেন সরকার প্রধান। এই সরকার প্রধান পার্লামেন্টের ভিতরে লোকসভার নেতা হিসাবে বিদেশ নীতি নির্ধারণে বিশেষ ভূমিকা পালন করেন। বিদেশ মন্ত্রণালয়ের মন্ত্রী, বিদেশ মন্ত্রী তাকে সহযোগিতা করেন ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য, ভারতের ভূখণ্ডকে রক্ষা করবার জন্য, ভারতের ভূখণ্ডকে যাতে অখণ্ড থাকে, অন্য দেশ দখল করে না নিতে হবে, তার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা কে শক্তিশালী করা হয়। প্রতিরক্ষা ব্যবস্থা এটা কিন্তু তোমার প্রতিষ্ঠান, প্রতিরক্ষা দপ্তর এটা প্রতিষ্ঠান। পার্লামেন্ট, প্রতিরক্ষা দপ্তর সব যুক্ত, ওতপ্রোতভাবে যুক্ত। তাহলে পার্লামেন্টের সর্বোচ্চ অংশ একটা রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি একটা পদ, সর্বোচ্চ পদ। এই পদ হচ্ছে প্রতিষ্ঠান, এই পদ হচ্ছে প্রতিষ্ঠান। আর রাষ্ট্রপতি যিনি হবেন প্রতি 5 বছর পর নির্বাচিত হন, তোমরা জানো। তাহলে সেই ব্যক্তি হলো অ্যাক্টর, বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে অ্যাক্টর। এখানে রাষ্ট্রপতি সংসদীয় গণতন্ত্র আছে বলে নিয়মতান্ত্রিক শাসক, তিনার সই ছাড়া কোনো বিদেশ সংক্রান্ত বিল পাস হবে না, তাহলে তার সই দরকার। তাহলে তিনি বিদেশ নীতি নির্ধারণে ব্যক্তি হিসেবে গুরুত্বপূর্ণ পালন করছেন। কিন্তু তিনি কি ব্যক্তিগতভাবে এই ভূমিকা পালন করেন? না, রাষ্ট্রপতি একটা পদ, এটা একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সঙ্গে যিনি যুক্ত হবেন তিনি কিন্তু অ্যাক্টর হিসাবে, বিদেশ নীতি নির্ধারণে ক্রিয়ক হিসাবে বিশেষ ভূমিকা পালন করেন। দেখো, মূল ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে, মূল ক্ষমতা ক্যাবিনেটের হাতে, মূল ক্ষমতা কাউন্সিল অফ মিনিস্টারের হাতে। এটা হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসির নিয়ম।
প্রত্যেক মন্ত্রী, বিদেশ মন্ত্রী ব্যক্তিগত কাজের জন্য যুক্ত, আবার আবার মন্ত্রিসভা যৌথভাবে গোটা আইনসভা অর্থাৎ লোকসভার অন্যান্য সদস্য, অর্থাৎ সরকার গঠন করতে গেলে 272 আসন দরকার, 72টা সদস্য সমর্থন দরকার সরকারের পক্ষে। সেখানে বাকি যে সদস্য 543, বাকি সদস্যরা তো এই বিদেশ নীতির ব্যাপারে তাদের মতামত জানান, ভোট দিক বা না দিক তাদের ওপিনিয়ন হয় সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে ভারতের লোকতন্ত্র, ভারতের গণতন্ত্র। তাই সেক্ষেত্রেও আমরা দেখব যে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা সব সদস্যেরই ভূমিকা আছে বিদেশ নীতি নির্ধারণে। তারা ব্যক্তি, তারা অ্যাক্টর। আর লোকসভা এটা হচ্ছে তোমার প্রতিষ্ঠান। এই বিদেশ সংক্রান্ত বিল বা আইনের খসড়া এটি লোকসভা থেকে রাজ্যসভাতে যায়। রাজ্যসভাও একটা আপার চেম্বার অফ ইন্ডিয়ান পার্লামেন্ট, এখানে তারা স্থায়ী সদস্য, তাদেরও ওপিনিয়নের ভিত্তিতে বিদেশ সংক্রান্ত বিল পাস হয়, তারপরে রাষ্ট্রপতির কাছে যায়। এখানে মনে রাখতে হবে সব সদস্য এখানে বিলের উপরে আলোচনা করতে পারেন, তাদের ব্যক্তিগত ওপিনিয়ন কার্যকরী নাও হতে পারে। তার কারণ এখানে গণতন্ত্র মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠের জন্য গণতন্ত্র, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, এই যে নিয়ম গণতন্ত্রে, সেই নিয়ম অনুযায়ী রাজ্যসভাতেও বিল পড়তে। তাহলে আমরা এখানে বলছি রাষ্ট্রপতির পদ প্রতিষ্ঠান, আর রাষ্ট্রপতি হলো ক্রীড়ক, অ্যাক্টর। লোকসভা প্রতিষ্ঠান, লোকসভার যারা সদস্য বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে ভোট দিচ্ছেন, ভূমিকা নিচ্ছেন, তারা হলো ব্যক্তি। আবার রাজ্যসভা আপার চেম্বার অফ ইন্ডিয়ান পার্লামেন্ট, এটা দ্যাট ইজ পার্মানেন্ট চেম্বার অফ ইন্ডিয়ান পার্লামেন্ট, টেম্পোরারি চেম্বার নয়। টেম্পোরারি চেম্বার হচ্ছে লোকসভা, অস্থায়ী কক্ষ। লোকসভার মানে কি, লোকসভার সব সদস্য একই সঙ্গে বিদায় নেন আর একই সঙ্গে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে। কিন্তু রাজ্যসভাতে 1/3 মেম্বার প্রতি 2 বছর অন্তর অন্তর বিদায় নেন, অবসর নেন, আর 1/3 সদস্য প্রত্যেক সময়তেই নতুন ভাবে নির্বাচিত হন 2 বছর পর থেকে। তাহলে অ্যাট এ টাইম মানে 2/3 মেম্বার, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ সদস্য থাকছে আর 1 ভাগ সদস্য বিদায় নিচ্ছে, আবার চলে আসছে। এই জন্য এটাকে স্থায়ী কক্ষ বলা হয়। এটা তাহলে রাজ্যসভাটা কি বলতো, রাজ্যসভাটা হচ্ছে প্রতিষ্ঠান ভারতবর্ষের বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে। আর রাজ্যসভার মেম্বার অফ রাজ্যসভা তারা কিন্তু অ্যাক্টরস বা ক্রীড়ক। লোকসভা একটা প্রতিষ্ঠান, ভারতীয় গণতন্ত্রের প্রতিষ্ঠান, এটা একটা জনপ্রতিনিধি কক্ষ। অর্থাৎ লোকসভার সদস্যরা যেহেতু ভারতের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন, সেই জন্য এটাকে জনপ্রতিনিধি। আর ভারত ফেডারেল স্ট্রাকচারকে গ্রহণ করেছে, সেই কারণে ভারতের উচ্চ কক্ষ রাজ্যসভাতে রাজ্যগুলি থেকে প্রতিনিধি, তারাও কিন্তু বিদেশ নীতি নির্ধারণে ভূমিকা পালন করে। তাহলে আমরা এটা হলো রাজ্যসভাটাকে প্রতিষ্ঠান। তাহলে পার্লামেন্টের 3টি অংশই ভারতবর্ষের বিদেশ নীতি নির্ধারণে প্রতিষ্ঠান হিসাবে ভূমিকা পালন করে। আর পাশাপাশি এই প্রতিষ্ঠানগুলির সঙ্গে যারা যুক্ত, যেমন যেমন রাষ্ট্রপতি সর্বোচ্চ পদ, তিনি যুক্ত ব্যক্তি হিসাবে, আর রাষ্ট্রপতি পদ হচ্ছে প্রতিষ্ঠান হিসাবে। লোকসভার সদস্যরা ব্যক্তি হিসাবে, লোকসভা এটা একটা প্রতিষ্ঠান হিসাবে, রাজ্যসভার সদস্যরা ব্যক্তি হিসাবে অ্যাক্টরস বা ক্রীড়ক হিসাবে বিদেশ নীতি নির্ধারণে অংশগ্রহণ করে। ভারতবর্ষে শাসন ব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক ডেমোক্রেটিক সিস্টেম। এখানে সরকারের 3টি বিভাগ আছে। পৃথিবীর সব দেশের সরকারের 3টি বিভাগ থাকবে। সরকার বলতে গেলে বর্তমানে সরকারের 3টি বিভাগকে বোঝায়, বিশেষ করে ডেমোক্রেটিক স্টেটে। একটা হচ্ছে লেজিসলেচার, আইন বিভাগ, 2 হচ্ছে এক্সিকিউটিভ বডি, শাসন বিভাগ, আর একটা হচ্ছে তোমার জুডিশিয়াল সিস্টেম, জুডিশিয়াল পার্ট। 3টি পার্টকে নিয়ে হচ্ছে সরকার। আর এই সরকারের দায়িত্ব আছে ভারতের বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে শাসন বিভাগ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। কোন দিক থেকে? ভারতের
সংসদীয় গণতন্ত্রে লোকসভাতে যে দল এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে, অর্থাৎ ম্যাজিক ফিগারে 543-এর অর্ধেক বা তার বেশি 272 মেম্বার পেলে তারা সরকার গঠন করবে। আর যদি কোনো একটা দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে, তাহলে কয়েকটা দল মিলে পাঁচমিশালি একটা সরকার তৈরি করবে। বর্তমানে কেন্দ্রে যেমন এনডিএ সরকার রয়েছে, এনডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। যাই হোক, এটা যে সরকার তৈরি হয়েছে সেটা হলো শাসন বিভাগ। ভারতবর্ষে 70 থেকে 80 জন সদস্য নিয়ে তোমার লোকসভার ভেতর থেকেও হতে পারে, হবে, আবার বাইরে থেকেও হতে পারে। তবে বাইরে থেকে যদি কোনো সদস্য মন্ত্রী হন, এক্সিকিউটিভ বডিতে যান, তাকে 6 মাসের মধ্যে কোনো একটা নির্বাচন, লোকসভা নির্বাচন কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে তাকে জিততে হবে। এই হচ্ছে ভারতের শাসন বিভাগ। এই শাসন বিভাগে প্রধানমন্ত্রী, এই শাসন বিভাগের মধ্যেই তোমার রয়েছে পররাষ্ট্রমন্ত্রী, কি তাই তো? এবং এরা রেসপন্সিবল, এরা প্রত্যেকে রেসপন্সিবল গোটা লোকসভার কাছে, লোকসভার টোটাল সদস্যের কাছে। তাহলে এই শাসন বিভাগ কিন্তু আলাদা হইলেও এই শাসন বিভাগটা লোকসভার মধ্যে থেকে গড়ে উঠছে বা ভারতের পার্লামেন্টের মধ্যে থেকে গড়ে উঠছে। পার্লামেন্টের মধ্যে থেকে হচ্ছে, পার্লামেন্টের বাইরে ব্যক্তি কোনো মন্ত্রী হলেও তাকে আবার পার্লামেন্টের নিম্ন কক্ষ থেকে, নির্বাচন কেন্দ্র থেকে ভোটে দাঁড় করে তাকে সদস্য করে নেওয়া হয়। তাহলে আমরা এটা দেখছি যে ভারতবর্ষের সর্বোচ্চ শাসক পদ, সর্বোচ্চ শাসনের পদ হচ্ছে কে? রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতি পদটা হলো তোমার প্রতিষ্ঠান, আর রাষ্ট্রপতি ব্যক্তি তিনি হলেন অ্যাক্টর, বা এখানে অভিনেতা বলাটা ঠিক নয়, বই আছে কিন্তু তা নয়, এটা অ্যাক্টর বা ক্রীড়ক। বাংলা একটা সুন্দর আছে, ক্রীড়ক মানে খেলোয়াড় আর কি। তো যাই হোক, আমাদের নিয়মতান্ত্রিক শাসক রাষ্ট্রপতি। ফেডারেল পররাষ্ট্র দপ্তর, ভারতের বিদেশ নীতি নির্ধারণে ফেডারেল পররাষ্ট্র দপ্তর আছে। তার কারণ ভারতবর্ষের সংবিধানে ফেডারেশন বা যুক্তরাষ্ট্র এই শব্দটা যুক্ত না থাকলেও ভারতবর্ষের সংবিধানের প্রথম শিডিউলে, ফার্স্ট শিডিউলে 1 নম্বর ধারায় বলা হয়েছে ভারত হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস। ইউনিয়ন অফ স্টেটস, যেহেতু ইউনিয়ন কথাটা যুক্ত আছে, তাই আমেরিকার সংবিধানে কানাডার সংবিধানে ইউনিয়ন শব্দটা যুক্ত আছে, তাই ইউনিয়ন শব্দটা কানাডার সংবিধান, কানাডা যুক্তরাষ্ট্র, তা ভারতবর্ষে ইউনিয়ন অফ স্টেটস। এখানে ফেডারেশন এই শব্দটা যুক্ত না হইলেও ভারত একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে গ্রহণ করছে। সেই কারণে ভারতীয় যুক্তরাষ্ট্র কাঠামোতে ফেডারেল পররাষ্ট্র দপ্তর রয়েছে। ফেডারেল পররাষ্ট্র দপ্তর, এখানে কেন্দ্র সরকারের প্রতিনিধি রয়েছে, কেন্দ্র সরকারের রাজনৈতিক প্রতিনিধি, কেন্দ্র সরকারের অরাজনৈতিক প্রতিনিধি, সচিব তারা রয়েছেন, আমলা রয়েছেন। অন্যদিকে এখানে ফেডারাল দিল্লিতে অবস্থান করে অফিস, আবার রাজ্য অফিস থাকতে পারে। তাহলে অফিসগুলি হচ্ছে প্রতিষ্ঠান। ফেডারেল কেন্দ্র এবং রাজ্যে প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠান দপ্তর, এটা হচ্ছে প্রতিষ্ঠান। আর প্রতিষ্ঠানকে পরিচালনার সঙ্গে যারা যুক্ত, সেখানে রাজনৈতিক প্রতিনিধি হতে পারে, অরাজনৈতিক প্রতিনিধি, বুথ অর্থাৎ রাজনৈতিক প্রতিনিধি এবং অরাজনৈতিক প্রতিনিধি, সরকারের আমলা, কর্মচারী, গোয়েন্দা সবাই কিন্তু যুক্ত ভারতের বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে। তাহলে ফেডারেল পররাষ্ট্র দপ্তর এটা একটা প্রতিষ্ঠান, আর এর সঙ্গে যারা যুক্ত তারা হচ্ছে ক্রীড়া। নেক্সট হচ্ছে, দেখো প্রধানমন্ত্রীর কথা বারবার উঠে আসছে। ভারতবর্ষের একটা সংসদীয় গণতন্ত্র, এই জন্য সংসদীয় গণতন্ত্র বা মন্ত্রী সভা পরিচালিত সরকার, হ্যাঁ, এই সরকারের মূল কেন্দ্র বিন্দু হলো প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আকাশে বিরাজমান তারকা রাজির মধ্যে, অর্থাৎ তারাগুলির মধ্যে একটা পূর্ণ চন্দ্র বলা হয়। আবার মন্ত্রীদের মধ্যে তিনি অগ্রগণ্য। মন্ত্রী তার অন্যান্য মন্ত্রী, প্রধানমন্ত্রী মন্ত্রী, কিন্তু তার মধ্যে প্রধানমন্ত্রী হচ্ছে অগ্রগণ্য। তার একটা তার ব্যক্তি তিনি ক্রীড়ক। পররাষ্ট্র নীতি নির্ধারণের ক্ষেত্রে তার একটা আলাদা দপ্তর রয়েছে, পিএমও পোস্ট আছে একটা। পিএমও হচ্ছে পিএমও পোস্ট, পিএমও হচ্ছে প্রাইম মিনিস্টার অফিস, প্রাইম মিনিস্টার অফিস।
এর যে হেড সচিব তিনি হলেন ব্যক্তি, আর পিএমও অফিস এটা হচ্ছে প্রতিষ্ঠান। দেখো, এই পিএমও প্রধানমন্ত্রীকে পররাষ্ট্র নীতি নির্ধারণের ক্ষেত্রে পরামর্শ দেন, আভ্যন্তরীণ নীতি নির্ধারণের ক্ষেত্রেও নীতি পরামর্শ দেন। আমরা আজকের আলোচনা আমাদের হচ্ছে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে পিএমও গুরুত্বপূর্ণ হয়। তাহলে পিএমও প্রাইম মিনিস্টার অফিস এটা হচ্ছে তোমার প্রতিষ্ঠান, ভারতীয় বিদেশ নীতির ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানের হেড যিনি এবং তার সহকারী সাবঅর্ডিনেট অফিসার এবং তার সহকারী অ্যাসিস্ট্যান্ট, এর সব মিলে হইল কি পিএমও। তাহলে পিএমও একটা প্রতিষ্ঠান, আর পিএমওর সঙ্গে যারা যুক্ত তারা ক্রিয়ানক। এবার আমি ভারতের বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে মানে ব্যক্তি বা ক্রিয়ানক হিসাবে প্রতিরক্ষা দপ্তরের কথা বলবো। প্রতিরক্ষা দপ্তর, পররাষ্ট্র দপ্তর আমি বলেছি আগে, আর এটা হলো প্রতিরক্ষা দপ্তর। প্রতিরক্ষা দপ্তর ভারতের আভ্যন্তরীণ মানে কি বলবো, ভারতের সীমান্ত যাতে ঠিক থাকে, বিদেশি শক্তিকে মোকাবেলা করা, এই জন্য প্রতিরক্ষা দপ্তর। মিলিটারি বাহিনী, আকাশ বাহিনী, মিলিটারি বাহিনীর হেড এই প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত। প্রতিরক্ষা দপ্তর এটা হচ্ছে প্রতিষ্ঠান, আর প্রতিরক্ষা দপ্তরকে পরিচালনা করেন তারা হলো ব্যক্তি, তারা ক্রীড়ক হিসাবে, অ্যাক্টর হিসাবে ভারতের বিদেশ নীতি নির্ধারণে ভূমিকা পালন করেন। কিভাবে? পররাষ্ট্রমন্ত্রী তিনি রাজনৈতিক ব্যক্তি, ক্ষমতাসীন রাজনৈতিক দলের একজন মন্ত্রী, তিনি জনপ্রতিনিধি, তিনি রাজনৈতিক, আর তাকে সহযোগিতা করবার জন্য, পরামর্শ দেওয়ার জন্য প্রতিরক্ষা দপ্তরের একজন সচিব রয়েছেন, তিনি প্রতিরক্ষা দপ্তরের মুখ্য সচিব, সহকারী সচিব রয়েছেন এবং তার অধীনে অনেক অফিসার রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট রয়েছেন, যারা প্রতিরক্ষা দপ্তরের যে প্রতিরক্ষা মন্ত্রীর যে নীতি, বৈদেশিক ক্ষেত্রে কোন দেশের সঙ্গে সম্পর্ক স্থাপিত হবে, কোন দেশ থেকে অস্ত্র কিনা হবে, কোন দেশে অস্ত্র বিক্রি করা হবে, তা সবটাই হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী জানবেন। তা প্রতিরক্ষা মন্ত্রী ব্যক্তি, আর প্রতিরক্ষা দপ্তরের সচিব যারা, তারা ব্যক্তি, আর প্রতিরক্ষা দপ্তরের যারা অ্যাসিস্ট্যান্ট কর্মচারী তারাও কিন্তু ব্যক্তি, আর দপ্তরটা হচ্ছে প্রতিষ্ঠান। তাহলে ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে প্রতিরক্ষা দপ্তরের ব্যক্তি আর প্রতিষ্ঠানের মধ্যে যে পার্থক্য সেটা অত্যন্ত স্পষ্ট। দেখো, আমরা এটা দেখি যে প্রতিরক্ষা যখন 2020 সালে গালওয়ান, লাদাখের সীমান্তে আকসাই চীনের সেনা ভারতে ঢুকে লাদাখের ভূখণ্ডে ঢুকে পড়লে, সেখানে ভারতীয় সেনারা প্রতিরোধ করতে যায়। ভারতের সঙ্গে চীনের একটা চুক্তি আছে যে চীন এবং ভারত সীমান্তে সেনারা অস্ত্র ব্যবহার করতে পারবে না, শান্তিপূর্ণভাবে আলোচনার মধ্যে দিয়ে চলবে। কিন্তু অনেক সময় ড্রাগন বাহিনী, চীনা বাহিনী ভারতের সেনাদের উপরে হামলা করে, নিয়ম ব্রেক করে, সেখানে হাতাহাতি লড়াই, আমাদের সেনারাও মারা গিয়েছে গালওয়ান ভূখণ্ডকে কেন্দ্র করে। তারা আমাদের ভিতরে ভূখণ্ডের মধ্যে ঢুকে পড়লে ভারতের সেনারা আলোচনা করতে গিয়েছিল, তখন ওরা অতর্কিত আক্রমণ করে, আর্মস ব্যবহার করেনি ঠিকই, কিন্তু অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহার করে আমাদের সেনাদের মেরে দেয়, আর আমাদের ভারতের সেনারাও চীনা ড্রাগন বাহিনীর অনেককে হত্যা করে। যাই হোক, এই যে বিষয়টা, এই বিষয়টা কি বলতো, এই যে প্রতিরক্ষা দপ্তরের ব্যাপার, এটা প্রতিরক্ষা দপ্তর সমস্ত মেনটেন করছে, তাহলে এটা একটা প্রতিষ্ঠান, এটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ভারতের পররাষ্ট্র নীতি নির্ধারণ করে। বিশেষ করে প্রতিবেশী দেশের আক্রমণ থেকে বা অন্য কোনো দেশের আক্রমণ থেকে দেশকে রক্ষা করবার জন্য এই প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত যারা অ্যাক্টর, তারা অ্যাক্টর হিসেবে ভূমিকা পালন করে। আর প্রতিরক্ষা দপ্তর এটা আছে বলে এটা একটা প্রতিষ্ঠান। নেক্সট হচ্ছে, এগুলো হচ্ছে সরকারি স্টেট অ্যাক্টর বলা হয়। এতক্ষণ আমরা যে আলোচনাগুলি করলাম এগুলো হচ্ছে স্টেট অ্যাক্টর। যেমন ধরো
ক্রীড়ক, স্টেট ক্রীড়ক, প্রতিরক্ষা মন্ত্রী, পররাষ্ট্র বিদেশ মন্ত্রী, স্টেট অ্যাক্টর, প্রধানমন্ত্রী স্টেট অ্যাক্টর, পার্লামেন্টের সদস্যরা স্টেট অ্যাক্টর, রাষ্ট্রপতি স্টেট অ্যাক্টর, যুক্তরাষ্ট্র ফেডারেলে রাজ্যের মুখ্যমন্ত্রী স্টেট অ্যাক্টর, হ্যাঁ স্টেট অ্যাক্টর। আর মানে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল স্টেট অ্যাক্টর, কিন্তু রাজ্যপালের পদ এটা প্রতিষ্ঠান। আবার মুখ্যমন্ত্রীর পদ, রাজ্য আইনসভা, স্টেট লেজিসলেচার, এটা এটা একটা পদ। মুখ্যমন্ত্রী ডিসিশন নেবেন তার রাজ্যের আইনসভা সদস্যদের সমর্থনের ভিত্তিতে। আবার এখানে রাজ্যের মুখ্য সচিব রয়েছে, সেক্ষেত্রেও তিনি কিন্তু ব্যক্তি, আর সচিব ওটা কিন্তু প্রতিষ্ঠান। সচিবের পদটা প্রতিষ্ঠান, মুখ্যমন্ত্রী পদটা প্রতিষ্ঠান, মুখ্যমন্ত্রী ব্যক্তি। তারা কিন্তু ভারতের বিদেশ নীতি নির্ধারণে আমরা বলবো যে স্টেট অ্যাক্টরস প্লুরালে বললে। যাই হোক, এবার আমরা বলবো যে থিঙ্ক ট্যাঙ্কস। ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে যারা ভারতের বুদ্ধিজীবী, যারা বিশেষজ্ঞ, তারা কিন্তু ভারতের বিদেশ নীতি নিয়ে ভাবেন। তারা কিন্তু ব্যক্তি, আর এই ভাবনার সুযোগটা আছে ভারতীয় গণতন্ত্রে। এখানে বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে তোমার কি বলবো, নন স্টেট অ্যাক্টর হিসাবে তাদের ভূমিকা আছে। গণমাধ্যমের উপর সরকারের প্রভাব থাকে, কিন্তু গণমাধ্যম, ভারত যেহেতু একটা গণতান্ত্রিক রাষ্ট্র, ভারত একটা ডেমোক্রেসি, গণতন্ত্রের মূল ভিত্তি, একটা অন্যতম ভিত্তি হচ্ছে গণমাধ্যমের মাধ্যমে জনমত প্রকাশিত হয়, জনগণের আশা আকাঙ্ক্ষা গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরা হয়। আবার গভর্নমেন্ট যে ভূমিকা পালন করছে বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে, গভর্নমেন্ট কি করছে, কোন দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখছে, কোন দেশের অ্যাগ্রেসিভ ভূমিকার বিরুদ্ধে ভারত রাষ্ট্র মানে প্রতিবাদ করছে, তার জবাব দিচ্ছে, সেটা কিন্তু গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে আসে। আর জনগণ কিরকম ভূমিকা নিতে চাইছে, যেমন ধরো পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক খুব দ্বন্দ্বের সম্পর্ক, যুদ্ধ, অঘোষিত যুদ্ধ লেগেই আছে, সন্ত্রাসবাদী হামলা চলতেই আছে। এটা ভারত যেদিন থেকে যে স্বাধীনতা লাভ করেছে, পাকিস্তান সন্ত্রাসবাদীরা এখানে অ্যাটাক করে, তো এগুলো গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরা হয়। গণমাধ্যম মাস মিডিয়া এটা প্রতিষ্ঠান। আর গণমাধ্যমের সঙ্গে যারা যুক্ত, সে সংবাদ যারা পরিবেশন করেন, তথ্য পরিবেশন করেন, তারা ব্যক্তি কিন্তু। আর তাদের যে মেশিন পত্র, তাদের ক্যামেরা, এই সমস্ত গুলো যে ব্যবহার হয়, সেটা কিন্তু মাস মিডিয়ার সঙ্গে যুক্ত, তাহলে এটা প্রতিষ্ঠান। তাহলে এখানে গণমাধ্যমের প্রতিষ্ঠান আছে, আবার ব্যক্তি আছে, এটা কিন্তু নন স্টেট অ্যাক্টর। আচ্ছা, তাছাড়া আরেকটা কথা বলি যে গণমাধ্যমের উপরে স্টেট অ্যাক্টরের প্রভাব আছে। সরকারের বিরুদ্ধে কখনোই গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক মূল্যবোধ জনগণের মধ্যে তুলে ধরার জন্য, ডেমোক্রেটিক সিস্টেমের প্রতি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার জন্য গণমাধ্যম একটা সামাজিকীকরণের মাধ্যম। এর মাধ্যমে ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে একটা ভূমিকা নেয়। এখানে পজিটিভ রোল নিতে হয় এই কারণে যে আত্মসমালোচনা যদি গণমাধ্যম করতে যায়, তাহলে হিতে বিপরীত হতে পারে ভারতের জনমত, ভারত রাষ্ট্রের বিপক্ষ হতে পারে, সেটা রাষ্ট্রদ্রোহী। আমরা লক্ষ্য করি যে অনেক জনপ্রতিনিধি রাষ্ট্রের ব্যক্তি স্টেট অ্যাক্টরের বিরুদ্ধে, বিদেশ মন্ত্রীর বিরুদ্ধে অশ্লীল ভাষা প্রয়োগ করেন। এক্ষেত্রে কিন্তু এটা স্টেট বিরোধী। তো ভারতের গণতন্ত্র এতটা লিবারাল, সেখানে পানিশমেন্টের ব্যবস্থা নেই। তা এখানে যা ইচ্ছে তাই বলে গণমাধ্যমের সাহায্যে। সংবাদপত্র, সেখানে বিদেশ নীতির কথা তুলে ধরা হয়, ভারত কোন কোন দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করছে, কোন দেশের সঙ্গে সম্পর্ক বন্ধুত্ব করছে, কোন দেশের সঙ্গে, যেমন আমরা বলি যে সোভিয়েত রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব ছিল,
এগুলো কিন্তু সংবাদপত্রের মাধ্যমে আমরা জেনেছি। তারপরে আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক ছিল না। 91-এর পর থেকে বিশ্বায়ন প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে ভারত যেদিন থেকে উদারীকরণ প্রক্রিয়াকে গ্রহণ করেছে, বেসরকারীকরণ প্রক্রিয়াকে গ্রহণ করেছে উৎপাদনের ক্ষেত্রে, এবং বিশ্বায়ন প্রক্রিয়াকে গ্রহণ করেছে, সেদিন থেকে এইসব কথা সংবাদপত্রের মাধ্যমে জনগণ জানতে পেরেছে। টিভি, রেডিও ইত্যাদির মাধ্যমে ভারতের জনমত প্রকাশিত হয়। এই ইত্যাদির মাধ্যমে ভারতের বিদেশ নীতির সঙ্গে পররাষ্ট্র মন্ত্রী কিরকম ভূমিকা নিচ্ছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কি ভূমিকা নিচ্ছে, ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকা কি, সঠিক ভূমিকা নিয়েছে কিনা, এইসব পর্যালোচনা টিভি, ইন্টারনেট, ইমেল এর মাধ্যমে হয়। তাছাড়া বিভিন্ন দেশের ভারতের সঙ্গে যে সম্পর্কগুলো আছে সেটা ইমেলের মাধ্যমে হচ্ছে। ইমেল যে সিস্টেমটা, ইন্টারনেট সিস্টেম, এটা কিন্তু প্রতিষ্ঠান। আর এই সিস্টেমকে, ইমেল সিস্টেমকে তোমার যারা ইমপ্লিমেন্ট করছেন তারা কিন্তু ক্রীড়ক। আর ইন্ডিয়ান ইন্টারনেট সিস্টেম, ইন্টারনেট সিস্টেমের কে হ্যাক করার যে ব্যবস্থা বিদেশিরা করে, যেমন বিশেষ করে চীন করে, সেটাকে প্রতিরোধ করবার ক্ষেত্রে তার সিস্টেম আছে, সেই সিস্টেমটা প্রতিষ্ঠান। আর যারা এই প্রতিরোধের সঙ্গে যুক্ত তারা হলো ক্রীড়ক, তারা হচ্ছে ক্রীড়ক। তাহলে ক্রীড়ক বা অ্যাক্টর, এরা কিন্তু বিশেষ আজকাল এআই ব্যবহার হচ্ছে, কম্পিউটার ব্যবহার হচ্ছে, এগুলো বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে একটা অ্যাক্টর হিসাবে, ক্রীড়ক হিসাবে ভূমিকা পালন করছে। দেখো, সিভিল সোসাইটি, ভারতে ইন্টেলিজেন্ট গ্রুপ রয়েছে, বিভিন্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রয়েছে, শিল্পপতিদের গোষ্ঠী আছে, কৃষকদের গোষ্ঠী আছে, শ্রমিকদের সংগঠন আছে, এগুলোকে বলা হয় তোমার চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং সিভিল সোসাইটি, বুদ্ধিজীবী, তারা কিন্তু ভারতের রাজনৈতিক ক্ষমতা দখল করতে চান না। বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে যে পররাষ্ট্র দপ্তর আছে, পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী এবং গোয়েন্দা আমলা, তারা সঠিক ভূমিকা পালন করছে কিনা সেটা কিন্তু সুশীল সমাজ, তোমার পৌর সমাজ ভারতের বিচার বিশ্লেষণ করেন, এবং তারা গঠনমূলক সমালোচনা করলে ভারতের বিদেশ নীতি একটা সঠিক জায়গায় যেতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি ভারতের বিদেশ নীতিতে বেসরকারি যে অ্যাক্টর, তার মধ্যে রয়েছে তোমার চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা প্রেসার গ্রুপস, এটা উদারনীতি গণতন্ত্রের একটা থাকবেই। রাজনৈতিক দল, সরকারি দল তো বিদেশ নীতি নির্ধারণের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত, বিরোধী দলরা তোমার বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। পাকিস্তানের সঙ্গে অঘোষিত যুদ্ধে অপারেশন সিন্ধু যখন হলো, সেক্ষেত্রে বিরোধীদের ডেকে আলোচনা করা হয়। বিরোধী রাজনৈতিক দলগুলো ভারত সরকারকে সাপোর্ট করেছে, পররাষ্ট্র দপ্তরকে সাপোর্ট করেছে, প্রতিরক্ষা দপ্তরকে সাপোর্ট করেছে, বিদেশ মন্ত্রীকে সাপোর্ট করেছে, প্রতিরক্ষা মন্ত্রী ব্যক্তি অ্যাক্টর্স হিসাবে, ক্রীড়ক হিসাবে যে ভূমিকা নিয়েছেন সেটাও সাপোর্ট করেছে। এইবার আসলো হলো ভারতের এমএনসি। এমএনসি কি? এটা হচ্ছে মাল্টি ন্যাশনাল কর্পোরেশন। মাল্টি কর্পোরেশন, এরা সরকারি থাকে না, কিন্তু এদের ব্যবসাকে সমৃদ্ধ করবার জন্য, উন্নত করবার জন্য, এদের যাতে দ্রব্য বিক্রির জন্য বিভিন্ন দেশে দ্রব্য বিক্রি করতে পারে, উৎপাদন করতে পারে, তার জন্য ভারতের বিদেশ দপ্তরকে চাপ সৃষ্টি করে। ভারতের বিদেশ দপ্তরের কাছে তাদের বক্তব্য, তাদের ইন্টারেস্টের কথা, দেশের কথা তুলে ধরে। এর মধ্যে দিয়ে ভারতের বিদেশ নীতি নির্ধারিত হয়। বিশ্বায়ন প্রক্রিয়া ভারত যেহেতু গ্রহণ করেছে, তা ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে বিশ্বায়ন প্রক্রিয়া গ্রহণ করে, ইন্টারনেট ব্যবহার হচ্ছে, ইন্টারনেট ফ্যাক্স ব্যবহার হচ্ছে। তাই এক্ষেত্রে যারা ক্রীড়ক আছে, একটা রয়েছে, তারা বিদেশ নীতির ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। নয়া উদারীকরণ, ভারত রাষ্ট্র আজকে সীমাবদ্ধ রাষ্ট্রের ধারণাকে গ্রহণ করছে, রাষ্ট্রের কাজের পরিধিকে কমিয়েছে, কিন্তু রাষ্ট্রকে শক্তিশালী করা হয়েছে, রাষ্ট্রকে জনগণের প্রতি দায়বদ্ধ করেছে। তাই ভারতের বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে জনগণ যাতে বেশি অংশ নিতে পারে, বিদেশ নীতির ক্ষেত্রে ওপিনিয়ন জানাতে পারে, যথাযথভাবে সদা জাগ্রত জনমত গড়ে উঠে তার চেষ্টাটা করবে ভারতের বিশ্বায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে।
এবং বিশ্ব জনমত বিশ্বায়নের মধ্য দিয়ে ভারত আজকে বিদেশ সংক্রান্ত বিষয়ে তুলে ধরবার চেষ্টা করছে। যেমন গালওয়ান নিয়ে যে ভারতের সেনা মারা গেল, চীনা সেনাকেও ভারতীয় মেরেছে এই গালওয়ান সমস্যা 2020। এই সময়ে ভারত ভারত বিভিন্ন দেশের সঙ্গে ইন্টারনেট, ফ্যাক্স এই সমস্ত মধ্যে যোগাযোগ করে। বিভিন্ন দেশের পররাষ্ট্র সচিব, বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা ভারতের পাশে দাঁড়িয়েছে বিদেশ নীতির ক্ষেত্রে। এটা একটা বিরাট ভূমিকা হয়েছে এবং সেসব দেশের দপ্তর প্রতিষ্ঠান, রাষ্ট্র প্রতিষ্ঠান আর সেই সব দেশে যারা ব্যক্তি পদের ব্যক্তি, হ্যাঁ, প্রধানমন্ত্রী কোন দেশের রাষ্ট্রপতি, আমেরিকার রাষ্ট্রপতি, রাশিয়ার প্রধান রাষ্ট্রনায়ক পুতিন, এরা হলো ব্যক্তি। এই ব্যক্তিরা ভারতকে সাপোর্ট করেছে, চীনকে সাপোর্ট করে। তো যাই হোক, আমরা দেখব যে আয়নও আমার ভারতীয় বিদেশ নীতির ক্ষেত্রে একটা ভূমিকা পালন করে। আয়নের সমর্থন ভারত ভারত তোমার ইন্টারন্যাশনাল সরি ইউএনও, আইএনও না, ইউএনও, মাফ করবে, ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, আন্তর্জাতিক সংগঠন, এটা 1945 সালে 24 অক্টোবর গড়ে উঠেছে। এই আন্তর্জাতিক সংগঠন ভারতের বিদেশ নীতিকে সমর্থন করে। ভারত হলো শান্তির দেশ, ভারত পিসফুল কোএক্সিস্টেন্স পলিসি চাই, ভারত বিশ্ব শান্তি নিরাপত্তার পক্ষে, যুদ্ধবাদের বিপক্ষে, সন্ত্রাসবাদের বিপক্ষে, এবং প্রত্যেকটা দেশ যাতে আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তুলতে পারে, ভারত আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তুলবে, এরকম বিদেশ নীতি সম্পর্ক স্থাপন করে। প্রত্যেকটা দেশ তার আর্থিক সমৃদ্ধির জন্য বাণিজ্যকে গুরুত্ব দিচ্ছে, বিভিন্ন দেশের সঙ্গে আমদানি রপ্তানির ব্যাপারে চুক্তি হচ্ছে। ভারতের বিদেশ নীতি জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে একটা সুনামের জায়গা অর্জন করেছে। ভারতের বিদেশ নীতির ফলেই সেখানে সাধারণ মানুষের তো অবদান অবশ্যই আছে, বিশেষ করে দরিদ্র মানুষের অবদান বেশি, আর দেশের যারা শাসক শ্রেণী তাদের বিরাট অংশ আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা দেশের পরগাছা বলতে পারা যায় এ কথা। যাই হোক, আমরা দেখলাম যে অ্যাক্টরস যারা ক্রিয়ক বিদেশ নীতি নির্ধারণে, তাদের সততার উপরেই প্রতিষ্ঠানের সুনাম মর্যাদা নির্ভর করছে। প্রতিষ্ঠানগুলি অ্যাবস্ট্রাক্ট, প্রতিষ্ঠানগুলি কি বলবো বিমূর্ত প্রতিষ্ঠান, সেগুলি যে তাদের নামে যা কাজ করছে তারা কিন্তু একটা ক্রীড়ক। তাই ভারতবর্ষের বিদেশ নীতি নির্ধারণে ক্রীড়ক, অ্যাক্টর আর হলো প্রতিষ্ঠান, এই দুয়ের মধ্যে পার্থক্য অবশ্যই আছে। তবে কি ক্রীড়ক ছাড়া প্রতিষ্ঠান চলবে না, আর প্রতিষ্ঠান ছাড়াও ক্রীড়কের ভূমিকা পালন করা সম্ভব নয়। এই বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম।